আমাদের মতো বেডগুলো নিশ্চয়ই চিনতে পারছো। অলদো দিস ইজ মেটা জেনারেটেড না, এটা অরিজিনাল পিকচার নয়। XYZ 62-year-old male presented in the emergency with complaint of sudden onset chest pain for last 2 hours. See, this kind of clinical scenario is prevalent in primary health center, but whenever patient present here in a medical college or a tertiary center, it is already late. So patient usually complains pain of say 6 hours or 8 hours or 2 days, 3 days, 4 days, even after 1 week of angina pain patient may present, right? তো এখানে পেশেন্টটা 2 ঘন্টা পরে এসেছে, খুব আর্লি এসেছে, নিশ্চয়ই খুব বেশি ব্যথা হচ্ছিল বলে এসেছে। আচ্ছা, এবারে পেশেন্টের আমরা কিছুটা হিস্ট্রি দেখো। এই যে ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু আমরা ডিটেইল হিস্ট্রি নিতে পারবো না, খুব লিমিটেড হিস্ট্রি নিতে হবে। কি কি হিস্ট্রি নিতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে, যে পেনটার টাইপটা কি, ঠিক আছে, চট করে আমরা এইটুকু ডিসিশন নিতে মানে হিস্ট্রি নিতে পারি যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য পেইন। তাহলে পেশেন্ট বলছে যে there is substernal relating to left arm crossing in nature started at rest, ঠিক আছে। তাহলে দ্য পেন ইজ সাবস্টার্নাল, বা আমরা যেটা বলি আমরা রেট্রোস্টার্নাল টার্মটা ইউজ করি, রেট্রোস্টার্নাল চেস্ট পেন and it is crushing and it is illocalized. It is illocalized. Chest pain which is indicating MI should be illocalized. কেউ বলবে না যে আমার এই পয়েন্টে ব্যথা হচ্ছে, বলবে আমার এই জায়গাটায় ব্যথা হচ্ছে, ঠিক আছে, পুরো হাতটা এই করে, বা এরকম ফিস্ট সাইনটাকে কি বলে, এরকম যদি চেস্ট পেনটাকে এইরকম মুঠিবদ্ধ করে বলবে যে আমার এইরকম বুকে ব্যথা হচ্ছে, মুখ চড়ানো ব্যথা, সেটাকে ফিল করার জন্য এরকম মুখ বেঁধে বলবে। লেভিন সাইন বলে, লেভিন সাইন, LEVIN, লেভিন সাইন। টিপিক্যাল পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসবে ওর হাতটা দেখতে পাচ্ছে সবাই এইরকম করে থাকবে, মানে মুঠি দিয়ে ও বোঝাবে যে আমার একটা ক্রাশিং পেন হচ্ছে, মুঠি দিয়ে বোঝাবে কোথায়, সেটার জন্য ও বুকের এই জায়গাটা হাত দেবে। তাহলে সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেন এবং ইল্লিকোলাইজ, সেই কারণে ও যখন ইমার্জেন্সিতে রুমে ঢুকবে তখন এইভাবে আসবে, ঠিক আছে, ডিউ টু হিউজ চেস্ট পেন। এবং এই চেস্ট পেনটা ইউজুয়ালি সিভিয়ার হয় এবং there will be a feeling of impending doom, একদম টিপিক্যাল, এটা হ্যারিসনের লাইন, যে there will be a feeling of impending doom, খুব তাড়াতাড়ি ঘটবে এরকম কিছু একটা মারাত্মক ঘটনা, মরে যাবো ভাব, এই ফিলিংটা নিয়েই পেশেন্ট আসবে। ও বাবা গো, কি হলো গো, এই এক্ষুনি মরে যাবো, আমার কি হয়ে গেল, প্রচন্ড ব্যথা হচ্ছে, এইরকম। allowing that there will be perspiration, পেশেন্ট বলবে কুলকুল করে ঘামছে, জামা কাপড় ভিজে গেল ঘেমে। তাহলে তার সাথে এবারে বলবে, তখন এবারে আমাদেরকে কিছু লিডিং কোশ্চেন জিজ্ঞেস করতে হবে যে কোথাও রেডিয়েশন হচ্ছে কিনা, রেডিয়েশন টু ব্যাক, রেডিয়েশন টু এনি অফ দ্য আপার লিম্ব, এটা রাইট সাইড হতে পারে বা লেফট সাইড হতে পারে, রেডিয়েশন আপ টু দ্য জ লাইন অ্যান্ড রেডিয়েশন অ্যাবভ দ্য আম্বিলিকাস। তাহলে এখান থেকে শুরু করে পুরো এরিয়াটাই ইনক্লুডিং লিম্বস, হার্টের বা অ্যাঞ্জাইনাল পেন বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেন কিন্তু রেডিয়েট করতে পারে। তো বেসিক্যালি যেহেতু আমরা আজকে কেসটা এমন নিয়েছি যে এটা একটা কিসের কেস, ডায়াগনোসিস কি, মায়োকার্ডিয়াল ইনফেকশন। এবারে কিভাবে ডায়াগনোসিসটা বলতে হবে আমরা পরে আসছি, কিন্তু এটা সবাই বুঝতে পারছো যে এটা একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন, বা যেটার পোশাকি নাম হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম, এই পেশেন্টটার হয়েছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পেশেন্টটার একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছে, ACS আমরা বলি সংক্ষেপে। তো সেক্ষেত্রে আমরা চেস্ট পেনের প্যাটার্নটা দেখে বুঝতে পারছি যে আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে মেনশন করা হয়েছে যেটা আমরা হিস্ট্রিতে নিয়েছি, যে ইট স্টার্টেড অ্যাট রেস্ট। দুখানা এন্টিটি আছে, একটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম, একটা হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম। ক্রনিক করোনারি সিনড্রোমের অনেকগুলো ভাগ আছে, মেনলি 4খানা ভাগ আছে, সেই ভাগগুলো আলাদা আলাদা করে আমরা পরে আলোচনা করবো। মেনলি একটা ভাগের কথা আমরা বলবো যেটা সব থেকে বেশি কমন ইন জেনারেল পপুলেশন ইন আউটডোর সেটিং। ওপিডিতে যে ধরনের পেশেন্ট দেখছো, পেশেন্ট যদি সচেতন হয় বা পেশেন্ট যদি রিলেটিভলি ইয়াং হয়, নন ডায়াবেটিক হয়, তাহলে পেশেন্ট এইরকম হিস্ট্রি নিয়ে আসে যে আমি যখন সিঁড়িতে উঠছি, বা আমি যখন সাইকেল চালাচ্ছি, বা আমি যখন দৌড়াচ্ছি, বা আমি যখন টিউবওয়েল টিপছি, তখন আমার বুকটা চিনচিন করে ব্যথা করে। তাহলে দিস ইজ
a chest pain which is central, location is same, but it is associated with exertion. Exercise induced or exertion induced একটা chest pain হচ্ছে। So this is angina pain. This is angina pain. ঠিক আছে, এবারে এটাই কি ইন্ডিকেট করে যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ আছে, যেখানে যে আমাদের করোনারি আর্টারি গুলো তিনখানা আছে, সেই তিনখানার মধ্যে যে কোনো একটা বা দুটো বা তিনটেরই লুমিনাল ন্যারোয়িং হয়েছে, লুমেনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য, প্লেকের জন্য। এবং সেই ছোট হওয়ার জন্য যখন আমি কোনো এক্সারশন করছি তখন হার্ট বেশি বেশি জোরে পাম্প করছে, যখনই বেশি জোরে পাম্প করবে তার ডিমান্ড বাড়বে, সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করার জন্য একটা মিনিমাম ক্যালিবার দরকার করোনারি আর্টারি। যদি তার থেকে ছোট হয়ে যায় তাহলে সেই অনুযায়ী সাপ্লাই দিতে পারবে না, তাহলে কি হবে, ইসচেমিয়া হবে। দিস উইল লিড টু অ্যানজাইনাল পেন। পেন ইন মায়োকার্ডিয়াল ইনফাকশন and pain in angina বা angina pain or pain of chronic stable angina বা chronic coronary syndrome, তার delineating কিছু ফিচার্স আছে। লোকেশন সেম, একই জায়গাতে হবে, দুটোই রেট্রোস্টার্নাল, দুটোই ইল ডিফাইন্ড, ইল লোকালাইজড। রেডিয়েশন সেটাও সেম, সেটাও ব্যাক সাইডে হতে পারে, দুই হাতে রেডিয়েশন হতে পারে। তাহলে তফাৎটা কোন জায়গায়? সবথেকে ইম্পর্টেন্ট তফাৎ হলো ইনফাকশন পেন can present even at rest. It may be aggravated by exertion. কারণ কারো খালি একটাই যে ব্লক হয়ে গেছে বাদ বাকিগুলো খুলে গেছে সেরকম তো ব্যাপার না, সেখানে তো অলরেডি ব্লক থাকতে পারে, সেই কারণে মানে এক্সারশন পেনটা অ্যাগ্রাভেট করতে পারে, কিন্তু ইট মে স্টার্ট অ্যাট রেস্ট। ইভেন 90% or say 60% অফ দ্য পেশেন্ট যারা আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে প্রেজেন্ট করে, তাদের ব্যথাটা কখন স্টার্ট হয় সারাদিনে? কে বলতে পারবে? হ্যাঁ, কখন সব থেকে বেশি? কটা থেকে কটার মধ্যে? আমি 4টা ভাগে ভাগ করছি, ঠিক আছে? সকাল 4টে থেকে 8টা, সন্ধে 4টে থেকে 8টা, সকাল 10টা থেকে 2টো। কোন সময়টা সব থেকে বেশি হয়? এমআই এর পেন, আমি অ্যানজাইনার পেন বলছি না। ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকের পেশেন্ট টিপিক্যালি আসে আর্লি ইন দি মর্নিং। যদি আনফর্চুনেটলি তোমাদের কোনো নিয়ার রিলেটিভের এমআই হয়ে থাকে তাহলে তোমরা জানবে যে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে একদম আর্লি, সকালবেলা, হঠাৎ করে 4:30টার সময় 5টার সময় ঘুম থেকে উঠেছি, পেইন, চেস্ট পেইন, ঠিক আছে? এটার অন্য কারণ আছে, এবং এই পেনগুলো কিন্তু অ্যানজাইনাল পেন বলতে পারবে না, এটা আর কিন্তু ক্রনিক স্টেবল অ্যানজাইনাল পেন নয়, কিন্তু ইট ইজ নট রিলেটেড টু এক্সারশন এনিমোর। তাহলে the chest pain started at rest. It may be aggravated by exertion, but it started at rest. তাহলে এটা একটা টিপিক্যাল ডিফারেন্সিয়েটিং ফিচার, যে হে এটাকে আর আমি খালি ক্রনিক স্টেবল অ্যানজাইনা বলে আউটডোর থেকে ভাগিয়ে দিতে পারবো না, আমরা এমার্জেন্সিতে আমাকে ভর্তি করতে হবে, ইভালুয়েট করতে হবে, এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। তোমরা তফাৎটা জানো তো, যে কাকে ক্রনিক স্টেবল অ্যানজাইনা বলি আর কাকে আনস্টেবল অ্যানজাইনা বা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি? ক্রনিক স্টেবল অ্যানজাইনা হলো স্টেবল মানে প্লেকটা স্টেবল আছে, অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লেক সেটা স্টেবল আছে, লুমেনটা জাস্ট ন্যারো হয়ে গেছে। সেক্ষেত্রে যখন এক্সারশন হবে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হবে, সেই কারণে পেশেন্টটার একটা ইসচেমিয়া হবে, তারপরে ইসচেমিক পেন হবে। সেখানে কিন্তু পেশেন্ট ফার্দার ডিটেরিওরেট করা বা মায়োকার্ডিয়াল নেক্রোসিস হওয়ার কোনো চান্স নেই যখনই পেশেন্ট রেস্ট নেবে, কারণ যখনই ব্যথা হবে তখন তুমি বসে যাবে, বসে গেলে আবার ডিমান্ডটা কমে যাবে, সাপ্লাইটা বেড়ে যাবে বা অ্যাডেকুয়েট হয়ে যাবে, তারপরে যে ইসচেমিয়া জনিত পরিবর্তনগুলো ছিল সেগুলো কারেক্টেড হয়ে যাবে, সেখানে কিন্তু আর মায়োকার্ডিয়াল নেক্রোসিস হবে না। রবিনসের ফার্স্ট চ্যাপ্টার মনে আছে, সেলুলার ইনজুরি, সেখানে ছিল সেলুলার ইনজুরি কিছু স্টেপ ছিল, একটা সার্টেন স্টেজের পরে গিয়ে সেল ডেথ হয়, অ্যাপোটোসিস বা নেক্রোসিস হয়। তার আগে কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়, ব্লেবিং বা যে যে প্রোটিন এবং ফ্যাটের যে কম্পোজিশন সেল মেমব্রেনের, সেই কম্পোজিশনগুলো চেঞ্জ হয়। টু সাম এক্সটেন্ট সেই চেঞ্জগুলো রিভার্সিবল, কিন্তু যখন একটা সার্টেন স্টেজের পরে চলে যায় সেটা কিন্তু ইররিভার্সিবল হয়ে যায়। তো মায়োকার্ডিয়াল ইনফেকশন হলো ইররিভার্সিবল মায়োকার্ডিয়াল সেল ডেথ, কিন্তু অ্যানজাইনাতে সেল ডেথ হবে না, সেখানে হয়তো ইনজুরি হবে, ইসচেমিক ইনজুরি হবে, বাট আফটার সার্টেন পিরিয়ড অর সার্টেন টাইম ইট উইল বি রিলিভড। তাহলে এই কনসেপ্টটা যদি মনে রাখো তাহলে ইনজুরি, সেল ইনজুরি দেয়ার ইন বোথ, ischemic injury is there, but infarction, that is cell death, is present in MI only, not in chronic stable angina বা chronic coronary syndrome. Cell death ওখানে নেই, কিন্তু এখানে ডেথ আছে, ডেথ আছে বলে আমরা এনজাইমগুলো এলিভেটেড পাই, পরে আমরা আসছি।
তাহলে পেইনের চেস্ট পেইন মানে সিমটমসে আমরা কি কি তফাৎ ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি ক্রনিক স্টেবল এনজাইনা হয় তাহলে কিন্তু পেশেন্ট আমরা অনেক সময় ডিসচার্জও করে দিই। যদি ইসিজি দেখে নর্মাল আছে বা নিয়ার নর্মাল আছে আমরা বলি যে পরে আপনার অ্যাঞ্জিওগ্রাফি করবো, হ্যাঁ করবো, তা না করবো। কিন্তু কিছু কিছু ফিচার্স টিপিক্যালি যদি থাকে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো পেইন স্টার্টেড অ্যাট রেস্ট। আর্লি মর্নিং পেন আমাদেরকে এভাবে শেখানো হয় এমডিতে। আমরা যখন মেডিসিন এমডি করেছি ফার্স্ট ইয়ারে এভাবে শেখানো হতো, কোনো ফিমেল পেশেন্ট বা কোনো মেল পেশেন্ট স্মোকার যে আর্লি মর্নিং চেস্ট পেন নিয়ে আসছে, টেক ইট অ্যাজ এ কেস অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন আনলেস প্রুভেন আদারওয়াইজ। অন্য কিছু যদি একদম ডেফিনিট হিস্ট্রি না থাকে বা ডেফিনিট ডায়াগনোসিস না পাও তাহলে অলওয়েজ তুমি ভাবো ইট ইজ এমআই এমআই অ্যান্ড এমআই। ঠিক আছে, তাহলে পেন স্টার্টেড অ্যাট রেস্ট নাম্বার 1। নাম্বার 2, ইসচেমিক পেন কি বললাম, আফটার টেকিং রেস্ট ইট রিডিউসেস, রিলিভ হয়ে যায় অ্যানজাইনাল পেন তার মানে। কিন্তু যদি ইনফেকশনের পেন হয়, there is already cell damaged, cell died, so it will not be relieved by rest. রেস্ট নেওয়ার পরেও কিন্তু পেশেন্টের ব্যথা যাবে না। প্রথম কথা হলো রেস্টে অনসেট হতে পারে, রেস্টে প্রোগ্রেশন, এক্সারসাইজে প্রোগ্রেশন হতে পারে। আবার যদি আমি রেস্ট নিই তাহলে কিন্তু অ্যানজাইনাল পেনটা রিডিউস হতে পারে, কিন্তু ইনফেকশনের পেন বা অ্যাকিউট কোরোনারি সিনড্রোমের যে পেন সেটা কিন্তু রিডিউস হবে না। 3 নম্বর হলো ডিউরেশন। যদি ইভেন অ্যানজাইনাল পেনও হয় এবং তার ডিউরেশন যদি মোর দ্যান 30 মিনিটস হয়, 30 মিনিটস মানে ডেফিনেটলি এটা একটা হিউজ অ্যামাউন্টের ইসচেমিয়া হচ্ছে, যেটা কিন্তু আর ইররিভার্সিবল স্টেজে নাই, পেশেন্টের অলরেডি সেল ডেথ হয়ে গেছে। তাহলে দেন অলসো উই ক্যান টেক ইট অ্যাজ মায়োকার্ডিয়াল ইনফাকশন। ঠিক, সেটা এসটি এলিভেশন না নন এসটি এলিভেশন যা কিছু হতে পারে, কিন্তু ইনফেকশন হয়েছে এমআই, দ্যাট ইজ শিওর যদি ইফ দ্য ডিউরেশন ইজ মোর দ্যান 30 মিনিটস। ঠিক, কেন এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট? আমাদের সমস্ত মায়োকার্ডিয়াল ইনফেকশনে কি এসটি এলিভেশন হয়? তাহলে একটা হলো এসটি এলিভেশন এমআই, আর একটা আছে নন এসটি এলিভেশন এমআই বা নন এসটি এলিভেশন অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে অনেক ক্ষেত্রে এসটি এলিভেশন হয় না, এসটি ডিপ্রেশন হয় বা সাটেল এসটিটি চেঞ্জেস হয়। তাহলে সেক্ষেত্রে আমি পেশেন্টকে ভর্তি করব না করব না, এটা কি হিসাবে ডিসাইড করব? আমাদের এখানে ট্রপটির রেজাল্ট বা ট্রপটির কিট ধরনের অ্যাভেলেবেল নেই, তাহলে সঙ্গে সঙ্গে আমি ট্রপটি করতে পারছি না। তাহলে তখন আমাদের এই সিমটমসগুলো ম্যাটার করবে। যদি স্টেবল অ্যানজাইনা হয় তাহলে কি হবে? পেশেন্টের পেন রেস্টে কমে যাবে, ডিউরেশন লেস দেন 30 মিনিটস হবে এবং পেনটি ইউজুয়ালি এক্সরশনাল হবে। কিন্তু যদি পেশেন্ট প্রেজেন্ট করে পেন অ্যাট রেস্ট এবং যেটা মোর দ্যান 30 মিনিটস প্রেজেন্ট করছে, তাহলে কিন্তু আমাকে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, তার ট্রপটি করতে হবে, তার আরও ইনভেস্টিগেশনস করতে হবে রিগার্ডিং মায়োকার্ডিয়াল ইনফেকশন। মনে থাকবে? এই কারণে এই পয়েন্টটা আমি এত বেশি এমফাসাইজ করলাম। আচ্ছা, ক্রসিং ইন নেচার বলা হয়েছে, স্টার্টেড এট রেস্ট, সব স্ট্যান্ডার্ড। রেডিয়েশন টু লেফট আর্ম হলে বেশিরভাগ কমনলি লেফট আর্ম হয়, কিন্তু যদি রাইট আর্মে হয় তখন কি আমরা সেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন ভাববো? অবশ্যই ভাববো। রাইট আর্ম হলে আরো বেশি ভাববো। একটা পেশেন্ট গতদিনকে একটা ক্লাসে কেউ ছিল তোমাদের মধ্যে কেউ? আমি যে সিবিএস পড়াচ্ছিলাম গতদিনে প্রথম যে সিবিএসসি ক্লাসটা করেছি, ওখানে পেশেন্টের এমআই এর পেশেন্ট, তার পেনটা রাইট সাইডে হয়েছিল, রাইট আর্মে হয়েছিল। যদি রাইট আর্মে পেন হয় তাহলে ইট ইজ মোর সাজেস্টিভ অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন, অলদো মোর কমন লেফট সাইডেড লেফট আর্মে পেন। কিন্তু যদি কারো রাইট আর্মে পেন হয় অ্যালং উইথ সেন্ট্রাল চেস্ট পেন, যেখানে রেডিয়েশনটা রাইট আর্মে হচ্ছে, তাহলে ইট ইজ মোর সাজেস্টিভ অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। এটা কিন্তু তোমাদের জন্য ভুল না হয়। এমার্জেন্সিতে পেশেন্ট এসছে, বুকে ব্যথা, কোন দিকে ব্যথা হচ্ছে? ডান দিকে। ও ডান দিকে, তাহলে ঠিক আছে, এটা তো বাম দিকে ব্যথা হয় ইউজুয়ালি। নো, যদি ডান দিকে হয় সেটা আরো সাজেস্টিভ অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। এটা তোমাদের মনে হচ্ছে যে এটা কি ধরনের ব্যাপার হলো, কিন্তু এটাই সত্য, এটাই হ্যারিসনে লেখা আছে, এটাই এভিডেন্স বেসড, যেটা রিসার্চে পাওয়া গেছে, এটাই সত্য। ঠিক আছে। আচ্ছা, অ্যাসোসিয়েটেড সিমটমস আমরা অলরেডি ডিসকাস করেছি। হোয়াট ইজ ডায়াফোরেসিস? এক্সেসিভ সোয়েটিং। তাহলে আমরা বললাম যে পেশেন্ট বলবে আমি কুলকুল করে ঘেমে যাচ্ছি। আচ্ছা, তার সাথে নজিয়া, একদম এমআই এর সঙ্গে টিপিক্যাল নজিয়া, ইভেন ভমিটিং প্রেজেন্ট করতে পারি। তো নজিয়া ভমিটিং উইথ এপিগ্যাস্ট্রিক পেন, তাহলে কি কি ডিডি হতে পারে? পেশেন্টের নজিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে। নাম্বার 1 গ্যাস্ট্রাইটিস মোস্ট কমন। যদি পেশেন্টের বয়স একটু বেশি হয় বা যদি মেল পেশেন্ট হয় বা স্মোকার হয় বা ডায়াবেটিক হয়, তাহলে কিন্তু আমাদের এমআইটাও সাসপেক্ট করতে হবে। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে নজিয়া ভমিটিং হয়। তার সাথে
মাইল্ড ব্রেথলেসনেস আছে, সেটা আমরা পরে আসছি কেন হচ্ছে। মেডিকেল হিস্ট্রি আমরা নিয়েছি, মেডিকেল হিস্ট্রিতে সেরকম কিছু সিগনিফিকেন্ট আছে। স্মোকার, স্মোকার 30 প্যাক ইয়ার, 30 প্যাক ইয়ারের ইন্টারপ্রিটেশন কি বলো? হোয়াট ডু মিন বাই 30 প্যাক ইয়ার? না, 30 প্যাক ইয়ার মানে তুমি কি বোঝো, কত বছর ধরে খেয়েছে? তাহলে যদি 30 প্যাক ইয়ার হিসেবে আমরা এটা ভাবতে পারি 3টে করে সিগারেট খেয়েছে 10 বছর ধরে, বা 15টা করে সিগারেট খেয়েছে 2 বছর ধরে। বোথ আর ট্রু। এই কারণে প্যাক ইয়ার নিয়ে আমরা আগে যতটা মাথা ঘামাতাম এখন ঘামাই না, এখন বেশি ইম্পর্টেন্ট হলো ডিউরেশন, বেশি ইম্পর্টেন্ট ডিউরেশন। প্যাক ইয়ার ইজ স্টিল রিলেভেন্ট, কারণ এক্সামিনেশনে তোমাদের প্যাক ইয়ারটা আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করব। বাট দেখো, যদি অনেক লোকই আছে যারা দিনে 15টা সিগারেট খায়, 10টা সিগারেট খায়, তাহলে তার ক্ষেত্রে ওরা যদি 3 বছর ধরে সিগারেট খায় তাহলে কিন্তু 30 প্যাক ইয়ার হয়ে যাচ্ছে। অলদো ইট ইজ ডেফিনেটলি সিগনিফিক্যান্ট, কিন্তু কেউ যদি 30 বছর ধরে ক্রনিক্যালি সিগারেট স্মোক করে তার ক্ষেত্রে কিন্তু সেটা পুরোপুরি কজ অ্যান্ড এফেক্টে ম্যাচ করে না। এটা পরের ব্যাপার, তোমাদের এখন এগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। জাস্ট প্যাক ইয়ার 30 প্যাক ইয়ার মানে বুঝতে পারছো তো কি মানে? পেশেন্ট মোট কথা হলো স্মোকার, তার সাথে হাইপারটেনশনের হিস্ট্রি আছে। বোথ আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর মাইকোয়ার্ডিয়াল ইনফেকশন। মাইকোয়ার্ডিয়াল বসো, মাইকোয়ার্ডিয়াল ইনফেকশনে কি কি রিস্ক ফ্যাক্টর আছে? মেইনলি আমরা 5খানা রিস্ক ফ্যাক্টর নিয়ে ভাবি। নাম্বার 1, 1 স্মোকিং, স্মোকিং। Number 2, diabetes mellitus. Number 3, hypertension. Number 4, dyslipidemia, dyslipidemia. Number 5, obesity. তাহলে মেইনলি 5খানা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা রিস্কগুলো আছে, এই 5খানা রিস্ক ফ্যাক্টর থাকে, সেই রিস্ক ফ্যাক্টর অনুযায়ী আমরা স্কোরিং করি, ঠিক আছে? যাই হোক, ওগুলো এখন আসতে হবে না। তো অলরেডি এনার কাছে 2খানা রিস্ক ফ্যাক্টর আছে, ঠিক? আচ্ছা, মেডিকেশন ও অ্যামলোডিপিন খাই 5 মিলিগ্রাম ওডি অনস ডেইলি খাই। আচ্ছা, আমরা এক্সামিন করেছি, এক্সামিন করে কি পেয়েছি? পেশেন্ট ইজ পেল, সোয়েটিং ইজ দেয়ার, অ্যান্ড পেশেন্ট ইজ অ্যাংশিয়াস লুকিং। অ্যাংশিয়াস কেন? ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, এই মরে গেলাম, মরে যাব, আর বাঁচবো না। সো দিস উইল কজ অ্যাংশিয়াসনেস ফার্স্ট অফ অল। আর এবং আমরা সবাই জানি বুকে ব্যথা মানে কি, এবং সেই ব্যথাটা যখন প্রচন্ড হবে তখন আমরা সবাই বুঝবো, একজন লেমনও বুঝবে যে আমার বুকে এত ব্যথা আছে মানে হার্টের অ্যাটাক হয়েছে। অন্য জায়গায় ব্যথা হলেও তো বলে আমার হার্টের ব্যথা হচ্ছে। তো ডেফিনেটলি পেশেন্ট বুঝতে পারবে যে ইট ইজ সামথিং গ্রেভ, সামথিং রিলেটেড টু হিজ অর হার হার্ট। তো সেই কারণে অ্যাংশিয়াস থাকবে। আর কি হবে পেশেন্টের? পেল। ওয়াই পেল? পেল কেন হবে বলো জিষ্ণু, বলো না, তাতে পেল হবে কেন? পেল মানে কি বোঝো তো? ব্লাডটা তো হার্টে যেতে পারছে না, কিন্তু ফেসে পেলটা কোথায় দেখি আমরা? প্যালরনেসটা কোথায় দেখি? না, ওইটা আমরা প্যালর বলি, কিন্তু পেল বলতে আমরা ফেসিসকে বলি যে ওর ফেসটা কেমন। তো মুখটা পুরো ফ্যাকাসে হয়ে গেছে, যেটা বলি আমরা ফ্যাকাসে মুখের কারণটা কি? এই পেশেন্টের কি? তো তাহলে যে কোনো স্মোকারের তুমি ফ্যাকাসে দেখো, এইখানে অ্যাকিউটলি স্টেজে কেন তাকে ফ্যাকাসে দেখাচ্ছে? স্ট্রেস হরমোন। ইয়া, ইউ আর রাইট, ডেফিনেটলি ইউ আর রাইট। বাট এখানে স্ট্রেস হরমোন বলতে আমরা কর্টিসল বুঝছি না, আমরা বেসিক্যালি যেটা দেখি অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। যখনই বডির কোনো একটা জায়গাতে মেজর কিছু প্রবলেম হয়, মেজর কিছু প্রবলেম মানে ধরো কারো মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, বা কারো স্ট্রোক হয়েছে, বা যদি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে কি হবে? যদি হিউজ পেন হয় কারো, বা কোনো একটা জায়গাতে যদি মেজর মিসঅ্যাফেন্স কিছু হয় আমাদের বডিতে, তাহলেই দেয়ার উইল বি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। ঠিক আছে? তোমার সামনে বাঘ আসলে যেরকম সেন্সেশন হবে, বডি ইন্টারনাল কোনো চেঞ্জ হলো সেরকমই সেন্সেশন হবে। যখনই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, তাহলে আমাদের ফেসিয়াল যে স্কিন আছে সেই স্ক্যানে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন কাজ করবে। তারা কি ইউজুয়ালি ভ্যাসোকনস্ট্রিক্টর, রাইট? ভ্যাসোকনস্ট্রিক্টর স্পেশালি সুপারফিশিয়াল যে ভাস্কুলাচার আছে সেখানে ভ্যাসোকনস্ট্রিক্ট করে, আর মাসেলের যে ভাস্কুলার আছে সেখানে ভ্যাসোডাইলেট করে। তো ইউজুয়ালি ভ্যাসোকনস্ট্রিক্টর। যখনই সাবকিউটেনিয়াস টিস্যুতে ভ্যাসোকনস্ট্রিকশন হবে তখনই কি হবে? নর্মাল যে ব্লাড ফ্লো তার থেকে কমে যাবে, তাহলে পেশেন্ট উইল বি পেল। সেই কারণে আমরা পেল পাবো। বোঝা গেল? ইভেন যে কোনো খারাপ অসুখে পেশেন্টের ফেসিয়াল যে যেটা হয় সেখানে কিন্তু পেশেন্ট পেল হতে পারে। এমআইএল অবভিয়াসলি, ঠিক আছে? এখানে আরেকটা মজার ব্যাপার আছে, পরে আলোচনা। পেশেন্টের ব্লাড প্রেশার ইজ 85/60,
বলো এটা কি কারণে হতে পারে, কি কি কারণে হতে পারে? অ্যান্টি হাইপারটেনসিভে ব্লাড প্রেসার লো করে দেয়, নর্মালের থেকেও লো করে দেয়, সেটা খুব রেয়ার, অ্যাট লিস্ট অ্যাট দিস ডোজ ইজ অনলি 5 মিলিগ্রাম, রাইট? ইট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ডোজ, রাইট? 2.5 থেকে আমরা স্টার্ট করি, 5 মিলিগ্রাম, ম্যাক্সিমাম ডোজ ইজ 20। আফটার লোড কমে যাচ্ছে, ওটাকে আফটার লোড বলে না, আফটার লোড বাড়বে এখানে সিম্প্যাথেটিক ওভারঅ্যাক্টিভিটির জন্য। আফটার লোড কাকে বলে বলো? আফটার লোড বুঝিয়েছিলাম, কাকে বলে? যে রেজিস্ট্যান্স এর এগেইনস্ট। তাহলে যদি অলরেডি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তাহলে পুরো পেরিফেরাল সার্কুলেশনে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, তাহলে আফটার লোড বাড়বে, তাতে তো ব্লাড প্রেসার বাড়ার কথা নয়, লো হওয়ার কথা নয়। কেন লো হবে ব্লাড প্রেসার? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য লো ব্লাড প্রেসার? এমআই হয়েছে পেশেন্টের, ব্লাড প্রেসারটা কি দিয়ে তৈরি? স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, রাইট? তাহলে যদি স্ট্রোক ভলিউম সিগনিফিকেন্টলি কমে যায়, তাহলে ব্লাড প্রেসার লো হবে। এখানে হার্ট রেট তো কমার কথা না, হার্ট রেট বাড়ারই কথা বরঞ্চ। হার্ট রেটও কমতে পারে, কেন কমতে পারে সেটা আমরা বলছি, ঠিক আছে? ইন্টারেস্টিং কেস, আমি ওই কারণে কেসটা তুলেছি, ঠিক আছে? তো পেশেন্টের কি হয়েছে, ব্লাড প্রেসার লো হচ্ছে, এখানে তিনটে কারণ হতে পারে। তাহলে একটা হলো ড্রাগ ইনডিউসড, বেশি বেশি ওষুধ খেয়ে নিয়েছে, বুকে ব্যথা হয়েছে, ভেবেছে যে হার্টের আমার ব্লাড প্রেসার বেড়ে গেছে বলে বুকে ব্যথা হচ্ছে, ও হয়তো একটা জায়গায় তিনটে ওষুধ খেয়েছে, তাহলে সেটা একটা লো ব্লাড প্রেসারের কজ হতে পারে। আর একটা কি হতে পারে, যদি লেফট সাইডের ভেন্ট্রিকল, যে ভেন্ট্রিকল স্ট্রোক ভলিউম জেনারেট করে, সেটা কোন ভেন্ট্রিকল? লেফট ভেন্ট্রিকল। যদি লেফট ভেন্ট্রিকল পাম্পই করতে না পারে, তাহলে কি হবে? ব্লাড উপরে যাবে, স্ট্রোক ভলিউম কম হবে, তার মানে কি হবে? ব্লাড প্রেসার কম হবে। দিস ইজ টিপিক্যালি নোন অ্যাজ শক। হুইচ শক? কার্ডিওজেনিক শক। যদি লেফট ভেন্ট্রিকুলারের ইজেকশন ফ্র্যাকশন রিডিউস করার জন্য, যদি সেটা যে কোনো কারণ হতে পারে, কি কি কারণ হতে পারে? একটা হলো পাম্পিং ক্ষমতাই কমে গেছে কিন্তু ওয়ালটা ইনট্যাক্ট আছে, আর একটা হলো ওয়ালটা ফেটে গেছে। যদি ডে 3 বা ডে 4 হয় চেস্ট পেনের, তাহলে সেপ্টাল ওয়াল রাপচার হতে পারে বা ফ্রি ওয়াল রাপচার হতে পারে, তাহলে হাইপোটেনশন নিয়ে প্রেজেন্ট করবে এবং অ্যাট দ্যাট পেশেন্ট উইল ডাই। আমরা সেই সমস্ত পেশেন্টকে ইউজুয়ালি বাঁচাতে পারি না যখন ওয়ালই রাপচার করে যায়, তাহলে সেক্ষেত্রে লো স্ট্রোক ভলিউম হবে, তাহলে লো ব্লাড প্রেসার হবে, সেটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে, সেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো। জাস্ট মাথায় এখন রাখো যে তৃতীয় কারণ, এইটা ছাড়া যে কারণ হতে পারে সেটা আমরা এই কেসে ডিসকাশনটা করব। আচ্ছা, ব্লাড প্রেসার ইজ 85/60। যদি কারো ব্লাড প্রেসার লো হয়, তাহলে বাই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স হার্ট রেট কমবে না বাড়বে? বাড়বে। তো যদি হার্ট রেটও কমে যায়, তাহলে কি বুঝবো? এই পেশেন্টের হার্ট রেট কত আছে? 56 বিট পার মিনিট। তাহলে at 85/60 ideally the heart rate should be something around 110, 120, 130 like that by reflex. It is a reflex tachycardia না, তো রিফ্লেক্স জন্য হার্ট রেটটা বাড়ার কথা, কিন্তু এখানে হার্ট রেটটাও কমে গেছে। যখন দুটোই কমে যায়, তখন আমরা কি ভাবি? কোন না, শকে হার্ট রেট কমে না, শকেও বাড়ে, শকেও ব্র্যাডিকার্ডিয়া হয় না। যে কোনো শক বলো, অ্যানাফাইলেকটিক শক হোক, কার্ডিওজেনিক শক হোক, যে কোনো শকে ব্র্যাডিকার্ডিয়া ইউজুয়ালি ট্যাকিকার্ডিয়া হয়, ঠিক আছে? যদি সেকেন্ডারি হয়, প্রাইমারি যদি ব্র্যাডিকার্ডিয়ার জন্য শক হয়, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। কিন্তু ইন জেনারেল হাইপোটেনশন বা শকের রেসপন্স হলো ট্যাকিকার্ডিয়া। কিন্তু যদি দুটোই কমে যায়, তাহলে ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি ইজ প্যারাসিম্প্যাথেটিক ওভারঅ্যাক্টিভ। প্যারাসিম্প্যাথেটিক হলো হার্টের ঘোড়ার যে ইয়ে থাকে, কি বলে ওটাকে, লাগাম। হার্টটা যদি একটা ঘোড়া হয়, সেই ঘোড়ার কি বলে ওটাকে, চাবুক একটা জিনিস, চাবুকটা হলো সিম্প্যাথেটিক সিস্টেম। তাহলে যখনই কোনো নিড হবে, তাহলে হার্টের উপর চাবুক মারবে কে? সিম্প্যাথেটিক সিস্টেম। তুমি সামনে বাঘ দেখেছো, চাবুক মারবে সিম্প্যাথেটিক সিস্টেম, তুমি দৌড়াবে, তোমার অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন সিক্রেট হবে, তুমি ভাগবে। তোমার পরীক্ষা, চাবুক মারবে, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন সিক্রেট হবে, হার্ট রেট বাড়বে। কিন্তু যদি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়, তাহলে হার্ট রেট কমবে। মেডিটেশন বা আগের যুগে আমাদের দেশের যে মুনিরা ঋষিরা ছিলেন, তাদের হার্ট রেট অনেক কম থাকতো, বা যারা অ্যাথলেটস, তাদের হার্ট রেট নর্মাল রেস্টিং হার্ট রেট ইজ 55-50। কিভাবে? তারা লাগামটাকে স্ট্রং করেছেন, লাগামটাকে প্যারাসিম্প্যাথিক। যদি কোনো একটা অসুখে, এটা তো সুস্থতা, দিস ইজ ফিজিওলজিক্যাল, এতক্ষণ যেটা ডিসকাশন করলাম,
কিন্তু যদি কোনো একটা অসুখে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় তাহলেও একই পিকচার পাবো আমরা, লো ব্লাড প্রেশার পাবো, তার সঙ্গে ব্র্যাডিকার্ডিয়া পাবো। তাহলে কোন একটা পেশেন্ট যদি এমআই এর পিকচার নিয়ে আসে তার সঙ্গে লো ব্লাড প্রেশার আর ব্র্যাডিকার্ডিয়া হয়, তাহলে আমরা কিভাবে কোন ওয়াল ইনভলভ হয়েছে সেটাও আমরা আন্দাজ করতে পারি, সেটা আমরা এই কেসের মাধ্যমে দেখব। পরের ডিসকাশনে আসছি আমরা, ইসিজিটা দেখে তারপর আমরা ওয়ালটা ডিসকাশন করব, তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন ধরনের ওয়াল এমআই হলে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন এবং পেশেন্টের প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। ইউজুয়ালি এমআই এ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, এখানে সিম্প্যাথেটিক অ্যাজ ওয়েল এজ প্যারাসিম্প্যাথেটিক বেশি হয়, সেই কারণে ব্র্যাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন হয়। কোন টাইপের পরে আসছে। রেসপিরেটরি রেট 20, স্যাচুরেশন 96% অন রুম এয়ার। এইখান থেকে একটা ইম্পর্টেন্ট আমরা ইনফারেন্স টানতে পারি, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, আমি সেই কারণে এটা সামারাইজ এইভাবে নিয়েছি, ঠিক আছে। স্যাচুরেশন ইজ 96% অন রুম এয়ার। কোনো পেশেন্টের যদি লেফট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় এবং সেটা যদি সিগনিফিক্যান্ট হয়, ধরুন অ্যান্টিরিয়র ওয়াল বা ল্যাটারাল ওয়াল, বেশি সিগনিফিক্যান্ট যে ওয়ালগুলো সেগুলোতে যদি হয়, সেই পেশেন্টের সেই ভেন্ট্রিকুলার ইনভলভমেন্টের জন্য বা এমআই এর জন্য যদি হাইপোটেনশন হয়, তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর মানেই কি লেফট অ্যাট্রিয়াল ফেলিওর। লেফট অ্যাট্রিয়াল ফেলিওর মানেই কি সেই পেশেন্টের পালমোনারি এডিমা হবে, কারণ পালমোনারি সার্কুলেশন থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসে, তারপর সেটা লেফট ভেন্ট্রিকলে আসে, লেফট ভেন্ট্রিকল সেটা পাম্প করে পুরো সিস্টেমের সার্কুলেশনে পাঠিয়ে দেয়। এবার যদি লেফট ভেন্ট্রিকল পাম্প করতে না পারে, তাহলে লেফট ভেন্ট্রিকলে রক্ত জমে যাবে, দিয়ে চাপ বেড়ে যাবে, সেটা লেফট অ্যাট্রিয়ামের চাপ বাড়াবে, লেফট অ্যাট্রিয়ামের চাপ বাড়ালে পালমোনারি সার্কুলেশনের চাপ বাড়বে, পেশেন্ট পালমোনারি এডিমা নিয়ে ডেভেলপ করবে, পেশেন্ট সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ হবে, পেশেন্টের স্যাচুরেশন হবে 45, 50, 55, এত খারাপ, পেশেন্ট মাইল্ড ব্রেথলেসনেস নিয়ে এসছে, তাহলে ইট ইজ ডেফিনিট দ্যাট দেয়ার ইজ নো মেজর ইনভলভমেন্ট, মেজর ওয়াল ইনভলভমেন্ট অফ লেফট ভেন্ট্রিকল, ঠিক। অ্যান্ড তার সাথে পেশেন্টের স্যাচুরেশন ইজ ইনট্যাক্ট, তাহলে দেয়ার ইজ নো অবভিয়াস, মেবি মিনিমাল পালমোনারি এডিমা থাকলেও থাকতে পারে, আমরা স্যাচুরেশন দেখে সবকিছু বলতে পারবো না, আমাদের এক্সরে দেখতে হবে, আমাদের ইকো দেখতে হবে, কিন্তু ইট ইজ অ্যাজিউমড, ইট ক্যান বি অ্যাজিউমড দ্যাট দেয়ার ইজ লেস left ventricular involvement. I am not saying ki no involvement, I am just saying less involvement, right? আচ্ছা, আমরা কার্ডিয়াক এক্সামিনেশন করব এবার, সেখানে আমরা ইম্পর্টেন্ট ফাইন্ডিং কি পেয়েছি, জেভিপি এলিভেটেড হয়েছে। কোন লেফট ভেন্ট্রিকুলার এমআই এ জেভিপি এলিভেটেড হবে, হবে যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর পালমোনারি সার্কুলেশন দিয়ে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর করে, তাহলে তখন জেভিপি এলিভেট করবে। কিন্তু এই পেশেন্ট যার আগে কোনো হার্ট ফেলিওর হিস্ট্রি ছিল না, কোনো হার্ট মেডিকেশন সু খেত না, জাস্ট স্মোক করতো, তার সাথে আমলোডিপিন হাইপারটেনশনের জন্য ছিল, তার শর্ট করে জেভিপি কেন এলিভেট করবে? তাহলে কোন ভেন্ট্রিকল ইনভলভ হলে জেভিপি এলিভেট হতে পারে, কোন ভেন্ট্রিকুলার ফেলিওর হলে জেভিপি ইনভলভ হতে পারে? রাইট ভেন্ট্রিকল। সবাই বুঝতে পারছো তো? লেফট ভেন্ট্রিকল পুরো শরীরে ব্লাড পাঠায়, কোথা থেকে ব্লাড নিয়ে? ফুসফুস থেকে ব্লাড নিয়ে। রাইট ভেন্ট্রিকল ফুসফুসে ব্লাড পাঠায়, কোথা থেকে ব্লাড নিয়ে? পুরো শরীর থেকে ব্লাড নিয়ে, মানে মাথা থেকে ব্লাড, পা থেকে ব্লাড নিয়ে সেটা ফুসফুসে পাঠায় অক্সিজেনেট করার জন্য, তাই না? এবারে যদি দেখা যায় যে জেবিপি মানে কি, মাথা থেকে যে ব্লাডটা আসছে, এবার সেখানে জেবিপি রেজ হয়ে গেছে, মানে ব্লাডটা ঠিকঠাক আসতে পারছে না, তাহলে কোন ভেন্ট্রিকুলার ফেলিওর? রাইট ভেন্ট্রিকল ফেলিওর, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? রাইট ভেন্ট্রিকল, রাইট। আচ্ছা, এরপরে লাং আর ক্লিয়ার, আবার আমাদের ইনিশিয়াল যে অ্যাজাম্পশন সেটা আবার প্রমাণিত হচ্ছে যে কোনো লেফট ভেন্ট্রিকুলার অ্যাজ সাচ কোনো ফেলিওর নেই, ঠিক আছে। হার্ট সাউন্ডস আর নরমাল, নো মারমার, তার মানে লেফট ভেন্ট্রিকুলার কোনো রাপচার হয়নি, বিট ফ্রি ওয়াল, ব্রিট সেপ্টাল, রাপচার হলে একটা আমরা মারমার পাই, তাহলে রাপচার হয়নি, তাহলে হাইপোটেনশনের কজ ইজ নট ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এইটুকু তো ক্লিয়ার, ঠিক। তারপরে রেসপিরেটরি সিস্টেম ক্লিয়ার অসকালটেশন, নো বেজাল ক্যাপিটেশন, এক্সট্রিমিটিজ আর কোল্ড, ক্যাপিলারি ফিল্ড ডিলেড অ্যাজ এক্সপেক্টেড। যদি কারো হাইপোটেনশন হয় তাহলে ক্যাপিলারি ফিল্ড ডিলেড হওয়াটাই স্বাভাবিক, স্পেশালি পেশেন্ট যদি শকে থাকে, এবং তার সাথে কোল্ড পেরিফেরি ডিউ টু সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন, রাইট। এরপরে আমরা অবভিয়াসলি সব থেকে আগে কি করবো, চেস্ট পেনের পেশেন্ট হিস্ট্রি, ফটাফট এক্সামিনেশন, দুটো হার্ট দেখে নিলাম, দুই দিকের বেজাল সাউন্ড দেখে নিলাম, রেসপিরেটরি সাউন্ডস দেখে নিলাম,
সঙ্গে সঙ্গে আমরা বলবো ফটাফট একটা এসিজি করো। এসিজি করা হয়েছে। এসিজিতে দেখো কি আছে, কাদের ইসিজি তোমাদের সবারই হয়ে গেছে তাই তো? হ্যাঁ, তো যে কোনো একজন ওঠো ম্যাডাম। আরে পারবো না কি, ইসিজি তো সবাই পারে, ফার্স্ট ইয়ার থেকে সবাই পারে। শুরু করো, অ্যাটলিস্ট জাস্ট স্টার্ট। পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, মন থেকে এটা ছেড়ে দাও যে তুমি পড়োনি। তুমি এখানে যা যা দেখতে পাচ্ছ তাই বলবে, ঠিক আছে? একদম এই যে এত লম্বা উল্টো পাল্টা দাগ, সেগুলো মন থেকে সরিয়ে দিতে হবে। তুমি কি কি জানো? পিওএফ জানো, জানো তো পিওএফ কিউআরএস কমপ্লেক্স হয় সেটা জানো, এসটি একটা সেগমেন্ট হয় সেটা জানো, টি ওয়েভ হয় সেটা জানো, ব্যাস এটুকু জানলে মোর দ্যান এনাফ, আর কিছু মাথায় আনতে হবে না, ঠিক আছে? বাদ বাকি যেগুলো একা বেকা সেগুলো আমরা ঠিক সোজা করে নেবো, ঠিক? তাহলে আমরা সব থেকে প্রথমে দেখছি একটা ট্যাকিকার্ডিয়া আছে, এটা এই পেশেন্টের ইসিজি নয়, অন্য পেশেন্টের ইসিজি, বা হয়তো পরে ইসিজিটা না হয়েছে। তো আমাদের হার্ট রেটটা মেনশন করতে হবে, কিন্তু আমরা যখন পেশেন্টটাকে দেখেছিলাম তখন ব্র্যাডিকার্ডিয়া ছিল, এটা ব্র্যাডিকার্ডিয়া আমরা অ্যাজিউম করবো। ইসিজি এর যে ফাইন্ডিং সেগুলো তো মোটামুটি তোমরা ধ্যান দেওয়ার চেষ্টা করো। প্রথমে আমরা হার্ট রেট, তারপরে রিদিমটা রেগুলার দেখতেই পাচ্ছ, রিদিমের কোনো অবভিয়াস কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? তো মেজর যেটা মোটা জিনিস সেটা আমরা যেটা পাচ্ছি সেটা 2-3 AVF। এইখানে কিছু দেখতে পাচ্ছ 2-3 AVF এ? 2 এ কি এসটি এলিভেশন কত ঘর? প্রায় 3 ঘর। 2 মিলিমিটারের বেশি না, 1 মিলিমিটারের বেশি যদি হয় তাহলে সেটা সিগনিফিকেন্ট। যে কোনো লিম্ব লিডে মানে 1 থেকে শুরু করে এই ছখানাতে যদি 1 মিলিমিটারের বেশি হয় এবং V2 ছাড়া বাদ বাকিগুলোতে যদি 1 মিলিমিটারের বেশি এসটি এলিভেশন হয়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট, ঠিক? সিগনিফিকেন্ট ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন, রাইট? তাহলে এখানে 1 মিলিমিটারের বেশি, লিড 3 তে আরো বেশি, লিড AVF এ আরো বেশি, তাহলে ইট ইজ ডেফিনিট ST elevation and in contiguous lead 2-3 AVF। 2 এর অ্যাক্সিস কোন দিকে? নিচের দিকে। 3 এর অ্যাক্সিস সেটাও নিচের দিকে, AVF মাঝখানে সেটাও নিচের দিকে। তাহলে মোটামুটি একটা স্পেসিফিক লোকেশনেই আমরা এটা পাচ্ছি, সেটাকে আমরা বলি কন্টিগুয়াস লিড। যদি আমরা V1 আর V2 তে এলিভেশন পাই তাহলে সেটাও কাছাকাছি লোকেশন, তাহলে সেটাও কন্টিগুয়াস লিড, ঠিক আছে? তাহলে এইটুকু দেখে আমরা কি বুঝতে পারছি কোন ওয়ালে এমআইটা হয়েছে? 2-3 AVF এলিভেশন হয়েছে, তাহলে কোন ওয়াল? অ্যান্টেরিয়র ওয়াল, পস্টেরিয়র ওয়াল, ইনফেরিয়র ওয়াল নাকি ল্যাটারাল ওয়াল? ইনফেরিয়র ওয়াল অবভিয়াসলি। যে পেশেন্টের 2-3 AVF এলিভেশন আছে, চোখ বন্ধ করে অ্যাট ইওর লেভেল, এমডি লেভেলে আলাদা, তোমাদের লেভেলে এটুকু তোমরা ধরে নিবে যে পেশেন্টের ইনফেরিয়র ওয়াল এমআই হয়েছে, ঠিক? এবারে এখানে তার সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, V1 এও এলিভেশন আছে, V2 তেও এলিভেশন আছে। তাহলে যার V1 V2 তে এলিভেশন, V1 V2 কোন ভেন্ট্রিকল কোন ওয়ালকে ইন্ডিকেট করে? তোমরা মনে আছে তোমাদের? 2-3 AVF inferior wall, V1 V2 right ventricular field বা right ventricle, V2 V3 V4 septum, V5 V6 lateral plus 1 AVL high lateral। এই সবার মনে থাকবে তো, এটা সিম্পল কনসেপ্ট। তাহলে 2-3 AVF inferior wall কোন ventricular? obviously left ventricular inferior wall, 1 AVL high lateral, 1 AVL মানে এদিকে 1 আছে, সরি এদিকে 1 আছে, এদিকে AVL আছে, তাহলে যদি হাই ল্যাটারাল ওয়াল হয় তাহলে সেটাকে আমরা বলবো 1 AVL এলিভেশন যদি পাই। আর তার সাথে যদি আমরা পাই V1 V2 রাইট ভেন্ট্রিকল, V2 V3 V4 সেপ্টাল, আর V5 V6 বা V3 V4 V5 সরি V3 4 5 6 ওইদিকে চারটা হলে আমরা সেটাকে বলবো ল্যাটারাল ওয়াল। মানে এগুলো ওভারল্যাপিং, মানে একদম পুরো ডিলিনিয়েটিং নয়, কিছু একটা লিড ওভারল্যাপ করতেই পারে, ঠিক আছে? এটা মোটামুটি একটা ওয়ালের ডিমার্কেশন, যে এই লিডগুলোতে যদি আমরা এলিভেশন পাই তাহলে এই ওয়ালগুলো ইনভলভ হবে। তাহলে এখানে ইট ইজ অবভিয়াস দ্যাট লেফট ভেন্ট্রিকিউলার ইনফেরিয়র ওয়াল ইজ ইনভলভ, 2-3 AVF এলিভেশন হয়েছে, তার সাথে V1 আর V2 তেও তুমি এলিভেশন পাচ্ছ, তার মানে রাইট ভেন্ট্রিকল। V1 V2 কি কোন ভেন্ট্রিকলকে ইন্ডিকেট করে? রাইট ভেন্ট্রিকল, তাহলে তার সাথে রাইট ভেন্ট্রিকুলার এমআইও হয়েছে।
মনে থাকবে যদি V1 আর V2 তে ডিপ্রেশন পাও, স্টেট ডিপ্রেশন পাও, তাহলে সেটা ইন্ডিকেট করে কি পস্টেরিয়র ওয়াল এমআই, আমরা পরে জানবো সেটা। তাহলে যদি ইনফিরিয়র ওয়াল এমআই এর পিকচার পাও, তার সাথে V1 V2 তে এলিভেশন পাও, তাহলে রাইট ভেন্ট্রিকুলার এমআই। দেখো দুটো ইনফিরিয়র ওয়ালের সাথেই কিন্তু রাইট ভেন্ট্রিকুলার সাপ্লাই কানেক্টেড আছে, আবার লেফট ভেন্ট্রিকুলারের পোস্টেরিয়র যে পার্টটা সেটারও সাপ্লাই কানেক্টেড আছে, দুটো কিন্তু ইনফিরিয়র ওয়ালের সঙ্গে সামহাউ কানেক্টেড। ওই কারণে কোন ওয়ালে ইনভলভ হচ্ছে, যদি এই ওয়ালে ইনভলভ হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার যাবে আর তার সাথে ইনফিরিয়র ওয়ালও যাবে। এই দিকের যে আর্টারিটা লেফট সার্কামফ্লেক্স আর্টারি সেটা যদি ইনভলভ হয় তাহলে ইনফিরিয়র ওয়াল যাবে, তার সাথে পোস্টেরিয়র ওয়ালটাও যাবে। এই কারণেই মোটামুটি আমাদেরকে এই ডিলিনিয়েশনটা করতে হয় যে ইনফিরিয়র ওয়ালের সঙ্গে অন্য কোনো ওয়াল আদৌ ইনভলভ আছে কিনা। মেইনলি দুটো ইনভলভমেন্ট হয়, রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এমআই হতে পারে বা পোস্টেরিয়র এমআই হতে পারে। তাহলে যদি এটা ডিপ্রেশন পেতাম V1 V2 তে, তাহলে আমরা অ্যাজিউম করতাম পোস্টেরিয়র, সেক্ষেত্রে আমরা পোস্টেরিয়র রিড নিতাম। সেখানে যদি এলিভেশন পেতাম তাহলে আমরা বলতে পারতাম ইনফিরিয়র প্লাস পোস্টেরিয়র ওয়াল এমআই। এখানে আমরা কি পাচ্ছি, ইনফিরিয়র ওয়াল আছে, তার সঙ্গে V1 V2 তে এলিভেশন আছে, তার মানে রাইট ভেন্ট্রিকুলার ওয়ালও এমআই হয়ে আছে। এইবারে দেখো তাহলে প্রথম কথা হলো যদি এমনি প্লেন ইনফিরিয়র ওয়াল এমআই হয়, তার সঙ্গে রাইট ভেন্ট্রিকুলার এমআই নাও থাকে, ইনফিরিয়র ওয়াল এমআই এর লক্ষণ হলো প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি। ওভার অ্যাক্টিভিটি অ্যাক্টিভ দুটোই হবে, যে কোনো যেহেতু খারাপ ঘটনা ঘটেছে তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি তো হবেই, কিন্তু ইনফিরিয়র ওয়াল এমআই এর প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিটা হার্টের উপরে বেশি প্রভাব বিস্তার করবে। সেই কারণে এই পেশেন্টের হাইপোটেনশন হবে, ব্র্যাডিকার্ডিয়া। মনে থাকবে যদি কোনো পেশেন্টের অ্যান্টিরিয়র ওয়াল এমআই হয় তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বেশি হবে, সেখানেও পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হতে পারে নাও পারে, কিন্তু ট্যাকিকার্ডিয়া হবে। সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, অ্যান্টিরিয়র ওয়াল, ইনফিরিয়র ওয়াল, প্যারাসিম্প্যাথেটিক এরিথমেটিক, কারণ কেউ জানে না, অনেকে পস্টুলেট করার চেষ্টা করে, আমরা পস্টুলেশন এখন যাচ্ছি না, ওটা তোমাদের পরের লেভেলে লাগবে। তাহলে এই জিনিসটা এখন মাথায় রাখো, ইনফিরিয়র ওয়াল এমআই itself can cause parasympathetic overactivity that will lead to hypotension and bradycardia। এখানে ব্র্যাডিকার্ডিয়াটা তো আমরা ইনফিরিয়র ওয়াল দিয়ে এক্সপ্লেইন করতে পারছি, হাইপোটেনশনও এটা দিয়ে এক্সপ্লেইন করতে পারবো, কিন্তু তার সঙ্গে যেহেতু রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এমআই আছে তাহলে আমরা ওটা দিয়েই হাইপোটেনশনটা এক্সপ্লেইন করে দিতে পারবো। যদি কারো রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এমআই হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হবে, যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয় তাহলে রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যাবে, যদি রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে তাহলে ফুসফুসের সার্কুলেশনতে লেফট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যাবে, তাহলে হাইপোটেনশন হবে। বোঝা গেল? বোঝা গেল কিনা? চলো তাহলে আমরা পেশেন্টের এক্সরে করেছি, এক্সরেতে কিছু পাচ্ছ? নাথিং, অ্যাবসলিউটলি ক্লিয়ার। এক্সরে পড়া হয়ে গেছে তোমাদের, এক্সরে পড়া হয়ে গেছে, নর্মাল এক্সরে দেখতে পাচ্ছ, নর্মাল রোটেশন আছে, কোনো অবভিয়াস কোনো খারাপ কিছু নেই মোট কথা। আচ্ছা তারপরে আমরা একটা টেস্ট করেছি, এটা টেস্টের নাম কি? ড্রপ আই বা ড্রপ টি। মানে ড্রপ আই ড্রপ টি লেখা নেই, অ্যাজিউম দ্যাট ড্রপ টি লেস কস্টলি, তো বেশিরভাগ জায়গাতে আমরা ড্রপ টি করি, এটা ড্রপ টি। যদি একটা দাগ আসে তাহলে নেগেটিভ, যদি দুটো দাগ আসে তাহলে পজিটিভ। কন্ট্রোল কোনটা? যেটা দূরের দিকে থাকে সেটা হলো কন্ট্রোল, যেটা কাছের দিকে থাকে সেটা হলো টেস্ট। অবভিয়াসলি আমরা সেটাই চেষ্টা করি। এখানে রক্তটা ঢালি, ঠিক আছে, রক্তটা আস্তে 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 ল্যাটারাল ফ্লো দিয়ে আসে, আগে কন্ট্রোল যেটা সেটাকে রাঙিয়ে আগে এই কন্ট্রোলটাকে রাঙিয়ে দেয়, আর এইটা আসতে অনেক সময় লাগে, মিনিমাম আমরা 10 মিনিট দেখি। যদি 10 মিনিটের পরেও যদি এখানে কোনো দাগ না পাওয়া যায় তাহলে আমরা বলি ড্রপটি নেগেটিভ, যদি দাগ পাওয়া যায় সেটাকে আমরা বলি ড্রপটি পজিটিভ। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হয়েছে, এটা ড্রপটি পজিটিভ। সো দেয়ার ইজ myocardial infarction, there is cellular injury, there is elevation of cardiac enzymes, তার মানে ইনজুরি হচ্ছে। এই রে এটা প্লে হবে না, এটা একটা গিফট ছিল। এটা লেফট ভেন্ট্রিকল, এটা ফ্রি ওয়াল, এটা সেপ্টাল ওয়াল, এটা ইনফিরিয়র ওয়াল। তোমাদেরকে ছবিটা যদি দেখাতে পারতাম তাহলে দেখাতাম যে এই ওয়ালগুলো সমানভাবে পড়ছে, এটা প্যাপিলারি মাসল। এই ওয়ালটা যেটা ইনফিরিয়র ওয়াল সেটা কম মুভ করছে, আমি রেখেছি ওইভাবে, কিন্তু ও আচ্ছা পিডিএফ ফাইল বলে, দাঁড়াও তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে, মানে এতটা এভিডেন্ট এটা, বুঝতে পারছো? হার্টটা পাম্প করছে, আমরা হার্টটাকে ক্রস সেকশনে দেখছি, ঠিক আছে, এই পার্টটা যতটা মুভ করছে, এই পার্টটা উপরের পার্টটা খেয়াল করো, ততটা কি মুভ করছে? ইউজুয়ালি পুরোটা
এভাবে মুভ করা উচিত। একটা স্ট্যাটিক থাকছে, বাকিটা মুভ করছে, তার মানে বাকিটা যেটা আছে, যেটা মুভ করছে সেটা নর্মাল, যেটা মুভ করছে না সেটা অ্যাবনর্মাল। এটাকে আমরা বলি হাইপোকাইনেসিয়া। যদি পুরোটাই মুভ কম করে সেটাকে আমরা বলি গ্লোবাল হাইপোকাইনেসিয়া। যদি আমরা একটা রিজনে মুভ কম করে সেটাকে আমরা বলি রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি। এবং সেক্ষেত্রে কোন রিজন বা কোন ওয়ালটা হাইপোকাইনেটিক সেটা আমরা মেনশন করি। তো এখানে ইনফিরিয়র ওয়াল হাইপোকাইনেসিয়া আমরা পেয়েছি, ঠিক আছে। এটা এখানে দেখাতে পারছি না, ওই কারণে এটা দেখা। ইসিজিতে তাহলে কি পেলাম, এসটি এলিভেশন পেয়েছি, তার সাথে এসটি এলিভেশন আমরা V1 V2 তে পেয়েছি, V4 আর দেখা গেছে যে কোনো এলিভেশন আছে হোয়াট এভার, তাহলে একটা রাইট ভেন্ট্রিকুলার এমআই হয়েছে। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ইনফিরিয়র ওয়াল হাইপোকাইনেসিয়া পেয়েছি। রাইট ভেন্ট্রিকল দেখা অতটা সহজ নয়, তো সেটা আমরা যাচ্ছি না। এক্স-রেতে আমরা নর্মাল পেয়েছি, কোনো কার্ডিওজেনিক পালমোনারি এডিমা নাই। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিস ইজ অ্যাকিউট ইনফিরিয়র ওয়াল এমআই, পুরোটা বলতে হবে। 62-year-old male, known smoker and hypertensive on regular medications, having working diagnosis of acute inferior wall myocardial infarction with right ventricular infarction with cardiogenic hypotension. Cardiogenic hypotension খুব ভেগ টার্ম, আমরা হাইপোটেনশন কেন বলছি সেটা একটা কারণ আছে। What is the difference between hypotension and shock? যে কোনো হাইপোটেনশনে আমরা প্রথমে পেশেন্টকে ফ্লুইড দেব, যদি ফ্লুইড ইমপ্রুভ করে যায় ইট ইজ নট শক, যদি ইমপ্রুভ না করে তখনই আমরা সেটাকে বলবো শক, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকুলার এমআইএ আমাদেরকে পেশেন্টকে ফ্লুইড দিতে হবে। ইন জেনারেল পুরো বডিতে ফ্লুইডের অ্যামাউন্টটা বাড়িয়ে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লোটাকে আমরা বাড়ানোর চেষ্টা করি। তার ফলে পেশেন্টের ব্লাড প্রেশার যদি ইমপ্রুভ করে উইদাউট এনি অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য পালমোনারি সার্কুলেশন, সেটাকে আমরা একটা পজিটিভ ফাইন্ডিং হিসেবে ধরি। তো সেক্ষেত্রে আমরা রাইট ভেন্ট্রিকুলার এমআইএ, ইনফিরিয়র ওয়াল প্লাস রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এমআইএ আমরা প্রথমে পেশেন্টকে ফ্লুইড দিই। ফ্লুইড দিয়ে যদি দেখি ব্লাড প্রেশার ইমপ্রুভ করে যাচ্ছে তাহলে ইট ইজ কার্ডিওজেনিক হাইপোটেনশন অনলি। যদি ইমপ্রুভ না করে তাহলে আমরা সেটাকে কার্ডিওজেনিক শক বলবো। কার্ডিওজেনিক শক বলার আগে আমাদের 10 বার ভাবতে হবে, কেন? ইফ উই ট্যাগ এ পেশেন্ট অ্যাজ কার্ডিওজেনিক শক, দ্য মর্টালিটি ইজ 50%, more than 50%. In our setup it is 80%. We cannot save that patient. কেউ বাঁচেন, লিটারালি বাঁচেন, খুব কম পেশেন্টই বাঁচানো যায়। যেটা অ্যাডভান্সড ডিভাইস সেগুলো দিয়ে অনেক পেশেন্টকে বাঁচানো সম্ভব, কিন্তু সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল নেই। তো সেক্ষেত্রে ফট করে যদি আমরা কার্ডিওজেনিক শক ট্যাগ করে দিই তাহলে অনেকের বাঁচানোর ইচ্ছাটাই চলে যায় বা চেষ্টা করার ইচ্ছা, সেই কারণে আমরা অনেক ভেবেচিন্তে সেটাকে লিখবো। এমনি শক লেখো বা এমনি হাইপোটেনশন লেখো, কিন্তু শক, কার্ডিওজেনিক শক কথাটা একটু ভেবেচিন্তে লেখা উচিত। আচ্ছা, লাস্ট ফেজ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের থিওরিতে জ্বালাবে, কিন্তু প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্ট নিয়ে কেউ একটা বদল না। তোমাদের প্র্যাকটিক্যাল যখন ইন্টার্নশিপ করবে তখনই হয়ে যাবে। এটা অহরহ আসবে, তোমরা যেখানে ইন্টার্নশিপ করবে আমাদের এখানে অহরহ আছে পেশেন্ট, এমআই এর পেশেন্ট আছে। কি ম্যানেজমেন্ট করতে হবে? এমআই ডায়াগনোসিস হয়ে গেছে, তাহলে কি ম্যানেজমেন্ট করব? প্রথমে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। এটা কখনো বলবে না, এটা গাইনি হোক, পেডিয়াট্রিক্স হোক, মেডিসিন হোক, অর্থোপেডিক্স হোক, যদি পেশেন্টটি শ্বাসই না নেয় তাহলে তুমি আর কি ম্যানেজমেন্ট করবে? এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এনশিওর করবে। সার্কুলেশনের মধ্যে ব্লাড প্রেশার কম আছে তাহলে আমরা একে ফ্লুইড দেবো। যদি ফ্লুইড রেসপন্সিভ হয় তাহলে আমরা ফ্লুইডে কন্টিনিউ করব। যদি দেখে ফ্লুইডে হার্ট ফেলিওর আরো খারাপ হচ্ছে, পেশেন্টের লেফট সাইডের হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফ্লুইডটা দেবো না, তার বদলে তখন কি দেবো? আইনোট্রপিক সাপোর্ট দেবো ব্লাড প্রেশারটা মেনটেন করার জন্য। তাহলে এয়ারওয়ে অলরেডি মেনটেন আছে, ব্রিদিং মোটামুটি মেনটেন আছে, সার্কুলেশন আমরা মেনটেন করে ফেললাম। ব্রিদিং এর ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এমআইএ নর্মালি কি, যদি ধরুন না কোনো নিউমোনিয়া হয়, কারো যদি স্যাচুরেশন একদম ক্লিয়ার লাং, আগে কোনো লাংয়ের স্ট্রাকচারাল লাং ডিজিজ নেই, সেক্ষেত্রে তার স্যাচুরেশন যদি 90 হয় তাহলেই কিন্তু আমরা তাকে অক্সিজেন দিই। হার্টের ক্ষেত্রে, এমআই এর ক্ষেত্রে কিন্তু আমরা 90-তে অক্সিজেন দেব না। আমরা 90 থেকে কম হয়ে গেলে 91, 92, 93-তে অক্সিজেন দেব না। যখন 90 থেকে কম হবে তখনই আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট দেব। ঠিক কেন? কারণ অক্সিজেন ইজ এ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জেনারেটিং সাবস্টেন্স, রাইট? তো অলরেডি যখন ইসচিনিয়া আছে সেখানে যদি আননেসেসারি অক্সিজেন দাও তাহলে আরো বেশি আরওএস তৈরি করবে, দিস উইল লিড টু ফার্দার মায়োকার্ডিয়াল ড্যামেজ। সেই কারণে যতক্ষণ না স্যাচুরেশন 90 নিচে নেমে যাচ্ছে, যদি খালি প্লেন এমআই এর পেশেন্ট হয় ততক্ষণ অবধি আমরা কিন্তু অক্সিজেন দেবো না। 90 থেকে নিচে নেমে গেলে তখনই অক্সিজেন সাপোর্টটা দেবো। তাহলে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন হয়ে গেল। তারপরে পেশেন্টকে আমরা লোডিং ডোজ দেবো। কি কি দেবো? অ্যাডরভাস্ট্যাটিন 80 মিলিগ্রাম দেবো, ইকোস্প্রিন 300 মিলিগ্রাম দেবো, আর ক্লোপিডোগ্রাল 300 মিলিগ্রাম দেবো, একদম ইনিশিয়াল।
তারপরে এবার আমরা পেশেন্টটাকে ডিসাইড করব যে আমাদের এখানে ম্যানেজমেন্ট করব নাকি পিসিআই হয়। হোয়াট ইজ পিসিআই? পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন। কতক্ষণ অবধি করা যায়? এমআই এর কতক্ষণ অবধি করা যায়? 6 আওয়ার্স ম্যাক্সিমাম, রাইট? হ্যাঁ, 6 আওয়ার্স অবধি। আর থ্রম্বোলাইসিস আমরা মোটামুটি 12 ঘন্টা অবধি একটা ট্রায়াল নিতে পারি, এটাকে আমরা উইন্ডো পিরিয়ড বলি। তো যদি পেশেন্টটাকে আমরা 2 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট কোনো পিসিআই ক্যাপেবল সেন্টার, এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তার নিয়ারেস্ট পিসিআই ক্যাপেবল সেন্টার আছে মিশন হসপিটাল, যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, নাহলে সে বর্ধমান বা কলকাতা। বর্ধমান যদি 2 ঘন্টার মধ্যে পেশেন্ট যায়, অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ হয়ে যায়, তাহলে রেফার করব পিসিআই করানোর জন্য। ঠিক, যদি না হয় বা পেশেন্ট ওই টাইম ফ্রেমের মধ্যে যদি না আসে, তাহলে আমরা কি করব? তাহলে পেশেন্টটাকে আমাদের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে। পেশেন্ট যদি এমন সময় আসে 6 ঘন্টা পরে এসছে, তাহলে আমরা সেই পেশেন্টটাকে থ্রম্বোলাইজ করতে পারি, একটা ট্রায়াল নেওয়া যেতে পারে। বা পেশেন্ট 6 ঘন্টার মধ্যে এসছে কিন্তু পেশেন্টকে রেফার করলেও পেশেন্ট 2 ঘন্টার আগে পৌঁছতে পারবে না পিসিআই ক্যাপেবল সেন্টারে, তখনও আমরা থ্রম্বোলাইজ করব। থ্রম্বোলাইজ কি দিয়ে করব? অ্যালটিপ্লেজ, টেনেক্টিপ্লেজ, রেটিপ্লেজ বা স্ট্রেপ্টোকাইনেজ। চারখানা এখন মনে রাখো। টেনেক্টিপ্লেজ মোস্ট কমনলি ইউজড এবং মোস্ট effective and one of the cheapest but not the cheapest, এবং ইজি টু গিভ, একটা সিঙ্গেল ইনজেকশন দিতে হয় বলাস, বাদ বাকিগুলো সবগুলোই হ্যাপা আছে। স্ট্রেপ্টোকাইনেজ সব থেকে হ্যাপা, কিন্তু স্ট্রেপ্টোকাইনেজের সব থেকে বড় ফায়দা হলো এর ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং এর রিস্ক মিনিমাম, এতগুলোর মধ্যে মিনিমাম। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ড্রাগ। আচ্ছা হলো, তাহলে আইদার থ্রম্বোলাইজ করলাম বা পিসিআই করলাম, ঠিক। তারপরে কি করব? এবং তার সাথে আর একটা কি দেব? আমরা অ্যান্টিকোয়াগুলেশন দেব। অ্যান্টিকোয়াগুলেশন যাতে ফার্দার থ্রম্বোসিস না হয় সেটাকে ইনহিবিট করার জন্য অ্যান্টিকোয়াগুলেশন দেবে। কি দেব? আনফ্রাকশনেটেড হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন দেব, ঠিক। খালি ড্রাগগুলোর নাম মনে রাখো, ডোজ মনে রাখার দরকার নেই, ভুলেও যাবে লিখলে। তারপর দিয়ে পেশেন্টটা ধরে নাও 4 দিন 5 দিন পরে, আচ্ছা পেশেন্টকে বেড রেস্টে রাখবো, বেড রেস্টে রাখতে হবে অ্যাটলিস্ট ফর ফার্স্ট 24 আওয়ার্স। তারপরে পেশেন্টকে আস্তে আস্তে মিনিমাল অ্যাম্বুলেশন করাবো বেডের চারপাশে, তারপরে দিন ওয়ার্ডের চারপাশে, তারপরে দিন হাঁটাচলা করাতে হবে, ঠিক আছে। যদি না পেশেন্টের আদারওয়াইজ কোনো কম্প্রোমাইজিং ফ্যাক্টর থাকে, আমরা অ্যাম্বুলেশনটা চালু করে দেবো, ঠিক। 24 ঘন্টা বেড রেস্ট, তারপর থেকে আমরা আস্তে 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 গ্র্যাজুয়ালি আপস্কিল করবো অ্যাম্বুলেশনটা অ্যান্ড এক্সারসাইজটা, ঠিক। আচ্ছা এবার পেশেন্টটা সবকিছু ম্যানেজমেন্ট হয়ে গেল, এবার পেশেন্টটাকে আমরা ডিসচার্জ করবো। ডিসচার্জের সময় কি কি দেবো? অলরেডি ইকোস্প্রিন চলছে 75 মিলিগ্রাম অনস ডেইলি, অ্যাডোরবাস্ট্যাটিন চলছে 40 মিলিগ্রাম অনস ডেইলি, আর ক্লোপিডোগ্রাল চলছে 75 মিলিগ্রাম অনস ডেইলি, আর বিটা ব্লকার দেবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে বিটা ব্লকার দিতে হবে মাস্ট। এসকেলেটিং ডোজে আমরা বিটা ব্লকার দিব, পেশেন্টটাকে এভরি 2 উইকস আমরা ফলো করব, বিটা ব্লকার দিব। আর অ্যাডোরবাস্ট্যাটিন দেওয়া হয়েছে, ওটা ডিসলিপিডিমিয়ান নয়, যে কোনো এমআই পেশেন্টকে আমাদের দিতে হবে অ্যাথারোস্ক্লেরোসিস প্রিভেনশনের জন্য। আর কি দেবো? রিমডেলিং প্রিভেন্ট করার জন্য কিছু দিতে পারি। যদি পেশেন্টের এমআই যদি হয় তাহলে রিমডেলিং হবে, তাহলে রিমডেলিং প্রিভেন্ট করার জন্য আমরা এসি ইনহিবিটর দেবো। এক্স্যাক্টলি, এসি ইনহিবিটর দেবো। মেইনলি এই জিনিসগুলো দেওয়া হয়, কিন্তু তার সাথে যদি দেখি আমরা পেশেন্টের ইকো করার পরে ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40 বা লেস দ্যান 35 হয়ে গেছে, তাহলে আমরা আরো বেটার ড্রাগ দেবো রিমডেলিং প্রিভেন্ট করার জন্য এবং হার্ট ফেলিওর প্রিভেন্ট করার জন্য। তখন হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনে যা যা মেডিকেশন সবগুলো এখানে আমরা দিতে পারবো। তার মধ্যে অলরেডি বিটা ব্লকার দিয়ে দিয়েছি, এস ইনহিবিটর বা স্যাকুবিটর ভালসারটান, আরনি যেটা সেটা আমরা দিয়ে দিয়েছি। তার সাথে আরো দুটো অ্যাড হবে, সেটা হলো মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ অ্যালডাকটোন বা স্পাইরানোলাকটোন বা এপ্লেরিনিন, যে কোনো একটা তুমি দিতে পারো। সেটাও রিমডেলিংকে ইনহিবিট করবে প্লাস হার্ট ফেলিওরকে প্রিভেন্ট করবে। মর্টালিটি বেনিফিট হিউজ। আর একটা কি দেয়? দাপাগ্লিফ্লোজিন, SGLT2 ইনহিবিটর, ঠিক আছে। এটা যদি হার্ট ফেলিওর থাকে এমআই এর সঙ্গে সঙ্গে, এই সেম পেশেন্টের দেখা গেলো লাস্ট দিন আমরা একটা ইকো করে দেখলাম, এখন আর করা হয় না, আগে যুগে করা হতো ডিসচার্জের আগে, ইকো করে দেখলাম যে পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন আরো কমে গেছে। ইউজুয়ালি এটা হয় না, তো যদি লেস দ্যান 35 বা 30 হয়, তাহলে তখন আমরা এই সমস্ত হার্ট ফেলিওরের যে ম্যানেজমেন্ট, ক্রনিক হার্ট ফেলিওরের যে ম্যানেজমেন্ট, সেই সমস্ত ওষুধগুলো দিয়েই পেশেন্টকে ডিসচার্জ করব, ঠিক। এনি কোয়েরি? কারো কোনো জিজ্ঞাসা আছে? সবাই বুঝেছো তো? একটু বুঝেছো? বোঝা গেল? এমআই এর পেশেন্টের ম্যানেজমেন্ট পারবে তো? হ্যাঁ বলো কি কি এই পেশেন্টের
থ্রম্বোলাইসিস, হ্যাঁ যদি দেখো পেশেন্ট 2 ঘন্টার মধ্যে চলে এসেছে, পেশেন্ট যদি অ্যারেঞ্জ করতে পারে 2 ঘন্টার মধ্যে ও দুর্গাপুরে যেতে পারবে বা বর্ধমানে যেতে পারবে, তাহলে আমরা থ্রম্বোলাইজ করবো না, পেশেন্টকে ডাইরেক্টলি রেফার করবো হায়ার সেন্টারে ফর পিসিআই। যদি পেশেন্ট ডিনাই করে তাহলে আমরা অবশ্যই থ্রম্বোলাইসিস করব। কি দিয়ে করবো? আইডিয়ালি টেনেক্টিপ্লেজ, ঠিক আছে। তার কন্ট্রাইন্ডিকেশনস ইন্ডিকেশনস কন্ট্রাইন্ডিকেশনস আছে, ঠিক আছে, সেগুলো তোমরা মনে রাখতে পারো। যদি ইন্টারস্টেবল হেমারেজ হয় এনি টাইম ইন দ্য লাইফ, বা লাস্ট 3 মাসের মধ্যে যদি ইসকেমিক স্ট্রোক হয়, বা অলরেডি কোনো ব্লিডিং ডায়াথিসিস থাকে, মেজর কন্ট্রাইন্ডিকেশনস গুলো এইগুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দিব না, বাদ বাকি ক্ষেত্রে অবশ্যই দেবো, থ্রম্বোলাইজ করতে হবে, ঠিক আছে। থ্রম্বোলাইসিস ট্রায়াল আমরা নিতে পারি, ঠিক আছে। আর কিছু একটু জোরে বলে, এত আওয়াজ হচ্ছে আমি শুনতে পাচ্ছি। দেখো সিএবিজির ইন্ডিকেশন পুরোপুরি আলাদা। যদি সিঙ্গেল ভেসেলস ইনভলভ হয় তাহলে সিএবিজির অ্যাজ সাচ কোনো রোল নেই, ঠিক আছে। আগের যুগে ছিল, এখন আমরা পুরোপুরি আলাদা করে ফেলেছি, আলাদা করতে পারছি। সিটি বেস টিম তার সঙ্গে কার্ডিওলজিস্ট টিমের সঙ্গে বসে যে এই পেশেন্টগুলো সিবিজি দরকার, এই পেশেন্টগুলোর স্টেন্টিং দরকার। দেখো স্টেন্ট করার জন্য এগুলো অনেক উপরের লেভেলের, যখন কার্ডিওলজিতে ডিএম করবে তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ করো তাহলে ওগুলো তোমাদেরকে পড়ানো হবে। যে লেশনসগুলো হয় অ্যাথেরোস্ক্লেরোটিক লেশনসগুলো, সেই লেশনসগুলোর টাইপ আছে, টাইপ এ বি সি ডি, কঠিন থেকে সহজ। যত কঠিন হবে তত বেশি স্টেন্টিং করা কঠিন। আর ধরো একদম টর্চুয়াস একটা ভেসেলস, তাকে কি করে স্টেন্টিং করবে? স্টেন্ট একটা সোজা জিনিস। দেখো যে লেশন সেটা যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয়, এত লম্বা, স্টেন্ট তো এতটুকু, আর এই স্টেনোসিস্ট এত বড় আছে, তাহলে তুমি করতে পারবে না। কোনো পেশেন্টের যদি 3টে ভেসেলস হয়, 3টে পেশেন্ট সেই স্ট্যান্ডিং করে যদি স্টেন্ট থ্রম্বোসিস হয়ে পট করে পেশেন্টটা মরে যাবে, সেখানে করতে পারবে না। তো এই কতগুলো ইন্ডিকেশন আছে, তার মধ্যে এইগুলো যেটা বললাম যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ডিফিকাল্ট, সেই কারণে আমরা পিসিআই করার আগে কি আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি। সেম সেটিং এ অ্যাঞ্জিওগ্রাফি মানে কি একটা ইনভেস্টিগেশন, যেখানে কত পার্সেন্ট ব্লক আছে সেটা দেখি। তো সেখানে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি যে আদৌ এই পেশেন্টটাকে আমরা স্টেন্টিং করতে পারবো। তো যদি না পারি তাহলে সিটিবিএস টিমকে ইনফর্ম করা হয়, তারা তখন বাইপাস গ্রাফট করে। এখন পুরো ক্লিয়ার যে এই পেশেন্টের আমরা বাইপাস করব, এই পেশেন্টের আমরা স্টেন্টিং করব। স্টেন্ট যদি ফেলিওর হয়, বারবার 2বার 3বার ফেল হয়, তাহলে আমরা বাইপাস করব। যদি 3-এর বেশি ভেসেল ইনভলভ হয় তাহলে আমরা বাইপাস করব। যদি স্টেন্টিং করাটা টাফ হয় তাহলে আমরা বাইপাস করব। যদি স্টেন্ট যে ডিজিজ সেগমেন্ট সেটা যদি একটা নির্দিষ্ট লেন্থের বেশি হয় তাহলে আমরা বাইপাস করব। যদি একই ভেসেলছে পরপর খোঁচা হয়ে ছোট ছোট সেগমেন্টাল কিন্তু অনেকগুলো আছে, যদি একটাই তুমি ভেসেলছে নিশ্চয় 3টি 4টা 5টা স্টেন্ট বসাতে পারবে না, সেক্ষেত্রে আমরা বাইপাস করব। এটা পুরোপুরি মানে কমন সেন্সের উপর ডিপেন্ড করে কার্ডিওলজি সিটিবিএস আলাদা করা হয়, ঠিক। এনি আদার কোয়েশ্চেন? চলো, সো দিস ইজ ফর দ্য ডে।